গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতী ট্রিলজির দ্বিতীয় উপন্যাস সুবর্ণলতা, আজ ১২ পর্ব। সুবর্ণ বলেছিল, বলিস আমি এখানেই আছি, কিন্তু সত্যি কি তা ছিল সে, না আরেক জগতে এসে পড়েছিল? তা মুখ দেখে তাই মনে হচ্ছিল বটে। আরেক জগতের অম্বিকা পড়ছিল, ওই শোনো শোনো সাড়া জাগিয়াছে কালের ঘূর্ণিপথে, ভাঙনের গান গেয়ে ছুটে আয় মরণের জয়রথে। ওই দেখ কারা আসে দলে দলে, দেশ জননীর পূজা বেদী তলে, অক্লেশে প্রাণ করে বলিদান হোমের আহুতি হতে। তাই বারে বারে ডাক দিয়ে যাই, চল চল ছুটে চল। কে ওরা ভাঙিছে বন্দিনীমার চরণের শৃঙ্খল, ওদের সঙ্গে দে মিলায়ে হাত, বৃথা পশ্চাতে কর আখিপাত। বাঁধিবে কি তোরে শিশুর হাস্য, প্রিয়ার অশ্রু জল? এখনো না যদি ভাঙিতে পারিস। পড়তে পড়তে থেমে যায় অম্বিকা। কুণ্ঠা কুণ্ঠা হাসি হেসে বলে, ধুর, নিশ্চয়ই আপনার ভালো লাগছে না। ভালো লাগছে না? সুবর্ণ উত্তেজিত গলায় বলে, ভালো লাগছে না মানে? কে বলেছে ভালো লাগছে না? পড়ো, পড়ে যাও। যে লাইনটা পড়লে আবার ওইটা থেকে পড়ে যাও। অম্বিকার অস্বস্তি হচ্ছিল। অম্বিকার নিজের মন যতই উদার আর নির্মল হোক, পাড়া গাঁয়ের ছেলে সে। অনাত্মীয় তো দূরের কথা, নিকট আত্মীয় পুরুষের ঘরেও এমন একা বসে গল্প করলে যে মেয়ের ভাগ্যে ভর্ৎসনা জোটে, তার নামে নিন্দে রটে, তা তার জানা। তার উপর আবার কবিতা শোনা। তবু সুবর্ণর ওই আবেগ আবিষ্ট ভালো লাগার মুখটা বেশ একটা নতুন আনন্দের স্বাদ এনে দিচ্ছে। সত্যি এমন করে এমন একটা আগ্রহ উৎসুক মনের সামনে কবে অম্বিকা নিজের লেখা কবিতা আবৃত্তি করতে পেরেছে? তাছাড়া অস্বস্তি যেমন ওদিকে তেমনি এদিকেও। অম্বিকার অস্বস্তি ভাবটা যদি মেজবৌদির চোখে ধরা পড়ে যায়, তাতেও লজ্জার সীমা নেই। উনি স্ত্রীলোক হয়ে সাহস করে বসে রইলেন, আর অম্বিকা, দূর, উনি কত বড় গুরুজন ওর কাছে আবার। অতএব আবার গলা ঝেড়ে শুরু করে দেয় অম্বিকা, এখনো না যদি ভাঙতে পারিস, কখনো কি হবে আর? লৌহনিগড় গড়িবে আবার প্রবলের অনাচার, মরণ কুণ্ডে ঝাঁপ দিতে এসে নতশিরে কি করে ফিরে যাবি শেষে? মস্তকে বহি কাঁটার মুকুট, ললাটে অন্ধকার, বিশ্বজগৎ টিটকারি দেবে ধিকৃত উপহাসে। ষষ্ঠী আহত পশুর সমান কাপুরুষ কৃতদাসে, ভাবিতনয়ের ললাটে কি ফের দিয়ে যাবি এই কলঙ্ক জের? এই সেরেছে। অম্বিকা হাতের কাগজগুলো উল্টে পাল্টে দেখতে থাকে। বিপন্ন মুখে বলে, এর পরের পৃষ্ঠা আবার কোথায় গেল? নেই। সুবর্ণ চমকে ওঠে, আশাভঙ্গের উত্তেজনায় বলে, কি করে রাখো কাগজপত্র? কি করলে ছাই? রয়েছে তো কাগজ তোমার হাতে। অম্বিকা অপ্রতিভ মুখে বলে, এটা শেষ পৃষ্ঠা, মাঝখানটা একটা টুকরো কাগজে ছিল। আশ্চর্য! সুবর্ণর মনে আসে না সুবর্ণ অম্বিকার অভিভাবক নয়। মনে আসে না ওকে তিরস্কার করবার তার অধিকার আছে কি না। প্রায় অভিভাবকের ভঙ্গিতেই ক্রুদ্ধ তিরস্কার করে ওঠে, ধন্যী ছেলে, অমন ভালো জিনিসটা হারিয়ে ফেললে। অম্বিকা অপরাধী অপরাধী ভাবে বালিশের তলায় হাত বুলোয়। তোষক উল্টে দেখে, সুবর্ণ চৌকির তলায় উঁকি মারে, তারপর বিফল মনোরথ হয়ে বলে, না, সে নির্ঘাত হাওয়ায় উড়ে বনে জঙ্গলে চলে গেছে, মুখস্থ নেই। অম্বিকা কুণ্ঠিত হাসি হাসে, না, এই তো মাত্র কাল রাত্রেই লিখেছি। যাকগে, শেষটাই পড়ো, এত ভালো লাগছিল। অম্বিকা আবার পরের পাতাটায় চোখ ফেলে। বোধ করে নিজের ওই মুখস্থ না থাকার জন্যে মরমে মরে। সেই কুণ্ঠিত গলাতেই পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কালিমাখা মুখে পৃথিবীর বুকে টিকে থেকে কিবা ফল, অকারণ শুধু ধ্বংস করিতে ধরার অন্ন জল। ক্ষুদ্র ক্ষতির হিসাব কষিয়া যে মাটি আগুলি রহিবি বসিয়া, দাবি দাওয়াহীন সে মাটির ঋণ।
শোধ দিবি কিসে বল। নাড়া দিয়ে ভাঙ পুরনো দেওয়াল, কতকাল রবে খাড়া। শাসন রক্ত ভ্রুকুটির তলে, মুখ তুলে আজ দাঁড়া। বীর দর্পে যারা করে অন্যায়, তারা যেন আজ ভালো জেনে যায়। বিষবৃক্ষের উচ্ছেদ লাগি, মাটিতেও জাগে সাড়া। অম্বিকা ঠাকুরপো, সহসা যেন একটা আর্তধ্বনি করে ওঠে সুবর্ণলতা। কি ভাগ্যি অম্বিকার হাতটাই চেপে ধরেনি। অম্বিকা ঠাকুরপো, ওইখানটা আরেকবার পড়ো তো। অম্বিকা বিস্মিত হয়, অম্বিকা বিচলিত হয়। তাকিয়ে দেখে সুবর্ণর মুখে আগুনের আভা, সুবর্ণর চোখে জল। আশ্চর্য তো, মানুষটা এত আবেগপ্রবণ। একটু যেন ভয় ভয় করছে। কই পড়ো। সুবর্ণর কণ্ঠে অসহিষ্ণুতা। এ তো শুধু এই পরাধীন দেশের কথাই নয়, এ যে আমাদের মতো চিরপরাধীন মেয়েদের কথাও। কি করে লিখলে তুমি? পড়ো পড়ো আরেকবার। অম্বিকা যেন বিপন্ন গলায় আর একবার পড়ে। নাড়া দিয়ে ভাঙ পুরনো দেওয়াল, কতকাল রবে খাড়া। শাসন রক্ত ভ্রুকুটির তলে, মাথা তুলে আজ দাঁড়া। বীর দাপে যারা করে অন্যায়, তারা যেন আজ না। সুবর্ণলতার আজকের দিনটা বুঝি একটা অদ্ভুত উল্টোপাল্টা দিয়ে গড়া। ভালো আর মন্দ, আলো আর ছায়া, পদ্ম আর পঙ্ক, তা নইলে এমন অদ্ভুত ঘটনা ঘটে? যখন সুবর্ণলতা মুগ্ধ বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে একটা পরপুরুষের মুখের দিকে, যখন সুবর্ণর মুখে আলোর আভাস এবং চোখে জল, এবং যখন এই অনাসৃষ্টি দৃশ্যের ধারে কাছে কেউ নেই, তখন কিনা সে দৃশ্যের দর্শক হবার জন্যে দরজায় এসে দাঁড়ায় সুবর্ণলতার চিরবাতিগ্রস্ত স্বামী, যে নাকি এযাবৎকাল আপন চিত্তের আগুনেই জ্বলে পুড়ে খাক হল। সেই জ্বলে পুড়ে মরা মানুষের সামনে জ্বলন্ত দৃশ্য। দরজায় এসে দাঁড়িয়েছে, থিয়েটারি ঢঙে বলে উঠেছে, বাবা ক্যা বাত, এই তো চাই। পুরনো দেওয়াল অটুট রইল, বিষবৃক্ষের পাতাটি মাত্র খসল না। মাটির সারা মাটির মধ্যেই স্থির হয়ে রইল। সুবর্ণ তাড়াতাড়ি মাথার কাপড়টা একটু টেনে দিয়ে বলে উঠল, তুমি হঠাৎ? চাঁপা ভালো আছে তো? হ্যাঁ। যে মুহূর্তে আচমকা দরজায় প্রবোধের মূর্তিটা ফুটে উঠেছিল, সেই চকিত মুহূর্তটুকুতে চাঁপার কথাটাই মনে এসেছিল সুবর্ণলতার। হঠাৎ ও কেন এমন বিনা খবরে? চাঁপার কোনো রোগবালাই হয়নি তো? কিন্তু সেই চকিত চিন্তার পর মুহূর্তেই দূর হয়ে গেল সে আশঙ্কা। তেমন হলে ওই থিয়েটারি ঢঙে কেয়াবাতটা হতো না নিশ্চয়ই। এ আর কিছু নয়, গোয়েন্দাগিরি। ঝাঁঝা করে উঠল মাথা, সারা শরীরের মধ্যে বয়ে গেল বিদ্যুৎ প্রবাহ, তবু ফেটে পড়তে পারা গেল না। সামলে নিতে হলো নিজেকে। মাথায় কাপড় টেনে উদ্বিগ্ন গলায় বলতে হলো, তুমি যে হঠাৎ? চাঁপা ভালো আছে তো? বিদ্যুৎ প্রবাহকে সংহত করতে শক্তি ক্ষয় হচ্ছে বই কি, তবু উপায় কি? ওই সভ্য ভদ্র উদার ছেলেটার সামনে তো আর সুবর্ণ তার স্বামীর স্বরূপটা উদ্ঘাটিত করতে পারে না, তাদের ভেতরের দাম্পত্য সম্পর্কের স্বরূপ। কিন্তু সুবর্ণর শক্তিক্ষয়ে কি রক্ষা হলো কিছু? সুবর্ণর স্বামী কি মহল্লাসে নিজের গায়ে কাদা মাখল না, নিজের মুখে চুনকালি? মাটিতে মিশিয়ে দিল না সুবর্ণর সমস্ত সম্ভ্রম? দিল। সুবর্ণর জীবনের সমস্ত দৈন্য উদ্ঘাটিত করে দিল সুবর্ণর স্বামী। বলে উঠল, চাঁপা? ওসব নাম মনে আছে তোমার এখনো? আশ্চর্যিত। চাঁপার খবর কিনা জানি না, তবে চাঁপার মা যে খুব ভালো আছে তা প্রত্যক্ষ করছি। বাহ, চমৎকার! সাধে কি আর শাস্ত্রে বলেছে সাপ আর স্ত্রীলোক এই দুইকে কখনো বিশ্বাস করতে নেই? সুবর্ণ হঠাৎ অদ্ভুত রকমের শান্ত হয়ে যায়। শান্ত শান্তভাবেই হেসে ওঠে। হেসে উঠে বলে, শাস্ত্রে বলে বুঝি? দেখছ অম্বিকা ঠাকুরপো, আমার স্বামীর কি শাস্ত্রজ্ঞান। তা বলেছ ঠিকই, ভালোই আছি, খুব ভালো আছি। তোমার এই বোনের দেশ থেকে যেতেই ইচ্ছে হচ্ছে না? যেতে ইচ্ছে হচ্ছে না? প্রবোধ নিমপাতা গেলা গলায় বলে, তা অনিচ্ছে তো হবেই, এখানে যখন এত মধু। কি মশাই, আপনি না আমার বোনের সেই দেশোদ্ধারী ভাই? তা দেশোদ্ধারের পথটা দেখছি ভালোই বেছে নিয়েছেন।
নির্জনে পরস্ত্রীর সঙ্গে রসালাপ। মেজদা, কি বলছেন যাতা? অম্বিকা যেন ধমক দিয়ে ওঠে। ছোট কথা বলবেন না। ছোট কথা আর কারো ক্ষতি করে না, নিজেকেই ছোট করে। মেজদা, ধমক? প্রবোধ একটু থতমত খায়, কারণ প্রবোধ এই উল্টো ধমকের জন্য প্রস্তুত ছিল না। তবে থতমত খাওয়াটা তো প্রকাশ করা চলে না, তাই সামলে নেয়। তবে গলায় আগের জোর ফোটে না। ফিকে ফিকে গলায় বলে, ছোট? আমরা ক্ষুদ্র মনীষী, আমাদের আবার ছোট হওয়া? ক্ষুদ্রই বা ভাবেন কেন নিজেকে? অম্বিকা ধীর গলায় বলে, নিজেকে ক্ষুদ্র ভাবতে নেই, অধম ভাবতে নেই। মানুষের মধ্যেই ঈশ্বরের বিকাশ। ও, লম্বা চওড়া কথা, উপদেশ, গুরু এসেছেন। প্রবোধ এবার নিজ মূর্তিতে ফেরে, বলে, ও, নিরালা ঈশ্বর সাধনাই হচ্ছিল তাহলে? আমি এসে ব্যাঘাত ঘটালাম। কি আর বলবো, আপনি কুটুমের ছেলে, বোনাইয়ের ভাই। আপনার অপমান তার অপমান, তাই পার পেয়ে গেলেন। এই অন্য কেউ হলে তাকে জুতিয়ে পিঠের ছাল তুলতাম। আর এই যে বড় সাধের মেজ বৌদি, চলো তুমি, তোমাকে আমি দেখে নিচ্ছি গিয়ে। অবাক কাণ্ড! এক ঘর ছেলেপিলে, বয়সের গাছপাতর নেই, তবুও কুবাসনা ঘুচে না, তবু ইচ্ছে করে পরপুরুষের দিকে তাকাই। যাক, তার জন্যে ভাবি না। মেয়ে মানুষকে কি করে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে। অবাক কথা বই কি, তবু সুবর্ণ ফেটে পড়ে না, বরং প্রায় হেসেই বলে, জানো নাকি, তা তবু তো শায়েস্তা করে উঠতে পারলে না আজ অবধি। নাও চলো, এখন দেখো শায়েস্তা করে শুলে দেবে কি ফাঁসি দেবে। এই ভালো মানুষ ছেলেটাকে আর ভয় পাইয়ে দেব না বাপু, পালাই। অম্বিকা ঠাকুরপো, ওই পদ্মটা কিন্তু আমার চাই ভাই, একটু কষ্ট করে ওরা একটা নকল করে দিও তো আমায়। তা প্রবোধ দেবতা নয়, রক্ত মাংসের মানুষ সে। অতএব গোড়ার জিনিস ওই রক্তটাই তার টকবগিয়ে ফুটে ওঠে স্ত্রীর ওই প্রচ্ছন্ন ব্যঙ্গের দাহে। সুবর্ণ যদি ভয় পেত, যদি গুটিয়ে শুটিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসত, আর ওই পাজি লক্কা ছেলেটা যদি প্রবোধকে দেখে বেত খাওয়া কুকুরের মতো ঘাড় নিচু করে পালিয়ে বাঁচত, তাহলে হয়তো প্রবোধ এতটা ফেটে পড়ত না। কিন্তু সেই স্বাভাবিকটা হলো না, হলো একটা অভাবিত বিপরীত। ছোঁড়াটা এলো বড় বড় কথা কয়ে উপদেশ দিতে, আর সুবর্ণ কিনা স্বামীকেই ব্যঙ্গ করল। অতএব প্রবোধও ফেটে পড়ল, উগ্রমূর্তিতে বলে উঠল, শুল কেন, ফাঁসি কেন? পায়ে জুতো নেই আমার? জুতিয়ে মুখ ছিঁড়ে না দেওয়া পর্যন্ত তোমার মতন বেহায়া মেয়ে মানুষের মুখ বন্ধ করা যাবে না। বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। এতদিন পরে স্বামী এলো, ধরপড়িয়ে উঠে আসবে তা না, পরপুরুষের বিছানায় বসে বসে স্বামীকে মস্করা। আর তুমি শালা! তা অনেক সামলেছে নিজেকে প্রবোধ, স্ত্রীর চুলের মুঠি ধরেনি এবং শালা শব্দটা উচ্চারণ করে থেমে গেছে। সুবর্ণ এবার উঠে আসে, কেমন একটা অবিচলিতভাবেই আসে। আর সবচেয়ে আশ্চর্য, এরপরও সেই পরপুরুষের সঙ্গে কথা কয়, বলে, মিথ্যে তোমরা দেশ উদ্ধারের স্বপ্ন দেখছ অম্বিকা ঠাকুরপো। দেশকে আগে পাপমুক্ত করবার চেষ্টা করো। এই মেয়ে মানুষ জাতটাকে যতদিন না এই অপমানের নরককুণ্ড থেকে উদ্ধার করতে পারবে, ততদিন সব চেষ্টাই ভস্যে ঘি ঢালা হবে। প্রবোধের সঙ্গে এসেছিল সুবালার ছোট ছেলেটা, তাকেই বলেছিল সুবালা, এই যা যা, ছুটে যা, তোর মেজমামিকে ডেকে নিয়ে আয়, অম্বিকা কাকার বাড়িতে আছে বোধ হয়। প্রবোধ সেইমাত্র খুলে রাখা জুতোটা আবার পায়ে গলিয়ে বলেছিল, চল, আমিও যাচ্ছি। সুবালা প্রমাদ গুণেছিল। সুবালা তার মেজদাকে অনেকদিন না দেখলেও একেবারে চেনে না তা তো নয়, তাই বলে উঠেছিল, তুমি আবার কি করতে যাবে গো? এই তেতেপুরে এলে, তুমি বসো, হাত মুখ ধো, ও যাবে আর আসবে, তুমি ততক্ষণ একটু মিষ্টির পানা খাও। প্রবোধ বোনের এই সহৃদয় আতিথ্যের আহ্বানে কর্ণপাত করেনি, গটগট করে এগিয়ে গিয়েছিল ছেলেটাকে চল বলে একটা হুমকি দিয়ে। সুবালা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল। মেজদার পিছু পিছু গেলে যে ভালো হতো সেটা তখন মনে পড়েনি তার। মনে পড়িয়ে দিলেন ফুলেশ্বরী, বললেন, তুমিও গেলে পারতে বৌমা, মনে হচ্ছে মেজো ছেলে একটু রাগী মানুষ। একটু রাগী? সুবালাও রেগে ওঠে, বলে, আজন্মের গোয়ার,
বউটাকে কি তিলার্ধ স্বস্তি দেয়? রাত দিন সন্দেহ, ওই বুঝি বউ মন্দ হল। তার উপর আবার মেজ বই বা মরতে একা মেয়ে মানুষ পদ্য শুনতে ওর ঘরে গেল কেন, তাও জানি না। পদ্য শুনতে? হ্যাঁ গো, বলল তো তাই কানু। মা অম্বিকা কাকার বাড়ি আছে, পদ্য শুনবে। পদ্য টদ্য লেখে তো ঠাকুরপো, আর মেজ বউ তেমনি পাগল। জানিস যখন বর ওই রকম। ফুলেশ্বরী আসতে বলেন, সংসারে এই পাগলদেরই সবচেয়ে বড় বিপদ বৌমা। সুবর্ণর মতন মেয়ে সংসারে দুর্লভ, কিন্তু সবাই তো ওকে বুঝবে না। একা বেটা ছেলের বাড়িতে যেতে নিন্দে এই বোধি নেই ওর। গঙ্গা জলে ধোয়া মন। তা তো ধোয়া, এখন না জানি কি খোয়ার হয়। যা আগুন হয়ে গেল মেজদা। তাই বলছিলাম তুমি সঙ্গে গেলে পারতে। তাই দেখছি, কিন্তু এখন আবার গেলে। তা হোক বৌমা, তুমি যাও। রাগের মাথায় যদি সুবর্ণকে একটা চড়া কথা বলে বসেন, ভারী লজ্জার কথা হবে। অম্বু আমাদের আপন, ওদের তো কুটুম। তবে যাই, উনুনে যাবার দুধ বসানো। দুধ আমি দেখছি, তুমি যাও। আমার মন নিচ্ছে দাদা তোমার বকাবকি করবে। সুবালা অতএব দাওয়া থেকে নামে, আর মনে মনে ভাবে মেজদার এই দুম করে আসাটাই ফন্দির। জানি তো সন্দেহবাতিক মানুষ। আর মজা দেখো, কোনোদিন মেজবউয়ের এ খেয়াল হয় না, মরতে চাই আজই। মেজদাকে বলিহারি, অমন পরিবার মর্ম বুঝল না। বুঝবে কি করে? মর্মবস্তু নিজের থাকলে তো। দ্রুত এগোতে থাকে সুবালা। হয়তো সুবালা ঠিক সময়ে পৌঁছতে পারলে ব্যাপার সমে আসত। হয়তো সুবালায় গিয়ে বলে উঠত, কি জ্বালা মেজবউ, তুই এখানে বসে বসে পদ্য শুনছিস, আর মেজদা যে এদিকে মন কেমনের জ্বালায় ছুটে পুটে চলে এসে তোকে না দেখে বিশ্বভুবন অন্ধকার দেখছে। হয়তো যা হোক করে কেটে যেত ফাঁড়া, কিন্তু কাটবার নয়, তাই কাটল না। সুবালা বেরিয়ে দুপা যেতেই গরুর রাখালটা কাঁদো কাঁদো হয়ে ধরল। ওমা, মুংলির বাছুরটা পেলে গেছে। পালিয়ে গেছে? হেঁ গো মা, ক্যাত খুঁজনু, বলে বিবরণ দিতে বসে তার খোঁজা পর্বের। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি, বলে সুবালা এগিয়ে যায়। কিন্তু যখন পৌঁছয় তখন তার মেজদা শেষ বাণী উচ্চারণ করছে। জুতিয়ে মুখ ছিঁড়ে না দিলে যে মেয়ে মানুষ শায়েস্তা হয় না, সেই অভিমত ব্যক্ত করছে। সুবালার সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে যায়। সুবালা মরমে মরে যায়। অম্বিকা ঠাকুরপুর সামনে এইসব কথা, তাও সুবালারই দাদার মুখ থেকে। নিরুপায় একটা আক্ষেপে হঠাৎ চোখে জল আসে তার। যেমন এসেছিল তেমনি দ্রুত পায়ে ফিরে যায়। সুবর্ণলতা টের পায় না তার এই অপমানের আরও একজন সাক্ষী রয়ে গেল। কিন্তু অত অপমানের পর আবার সুবর্ণ সেই স্বামীর পিছু পিছু সেই স্বামীর ঘরে ফিরে গেল। তাই তো সুবর্ণলতা না সত্যবতীর মেয়ে, যে সত্যবতী স্বামীর কাছ থেকে আঘাত পেয়ে এক কথায় স্বামী সংসার ত্যাগ করে গিয়েছিল, আর ফেরেনি। মায়ের সেই তেজের কণিকা মাত্র পায়নি সুবর্ণলতা। সত্যবতী তার মেয়ের এই অধোগতি দেখে ধিক্কার দেবে না, বলবে না, ছি ছি সুবর্ণ, তুই এই। সে ধিক্কারের সামনে তো চুপ করে থাকতে হবে সুবর্ণকে মাথা হেঁট করে। নাকি করবে না মাথা হেঁট? মুখ তুলেই তাকাবে মায়ের দিকে, বলবে, মা তোমার অবস্থা আর আমার অবস্থায় সেখানে যে আকাশ পাতাল তফাৎ। তা বলতে যদি পারে সুবর্ণ, যদি বলতে পায়, মিথ্যা বলা হবে না। আকাশ পাতালি। সুবর্ণর মার জীবনের পৃষ্ঠপটে ছিল এক অত্যুজ্জ্বল সূর্যজ্যোতি। সত্যবতীর বাবা, সত্যবতীর জীবনের ধ্রুবতারা, সত্যবতীর জীবনের বনেদ, সত্যবতীর মেরুদণ্ডের শক্তি। সুবর্ণর পৃষ্ঠপটে শুধু এক টুকরো বিবর্ণ ধূসরতা। সুবর্ণর কাছে বাবার স্মৃতি, বাবা প্রতারণা করে তার বিয়ে ঘটিয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়ে নির্লিপ্ত হয়ে বসে আছে। সুবর্ণর বাবা সুবর্ণর ভাগ্যের শনি, আর স্বামী ভাগ্য, সেও কি কম তফাৎ? সত্যবতীর স্বামী অসার পদার্থ ছিল, কিন্তু অসভ্য অশ্লীল ছিল না। সত্যবতীর অযোগ্য হতে পারে, তবে সে অত্যাচারী নয়। কিন্তু সুবর্ণলতার ভাগ্যে তো মাত্র ওই দ্বিতীয় বিশেষণগুলোই।
আজীবন সুবর্ণকে একটা অসভ্য, অশ্লীল আর অত্যাচারীর ঘর করতে হচ্ছে। ত্যাগ করে চলে যাবে কখন? সোজা হয়ে দাঁড়াতে শেখবার আগেই তো ঘাড়ে পিঠে পাহাড়ের বোঝা উঠেছে জমে। ওই বোঝার ভার নামিয়ে রেখে চলে যাবে সুবর্ণ তার সন্তানদের মধ্যেও নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে। হয়তো আরও কালিমাখা হবে সেই ছবি। সুবর্ণ তাই তার মার মুখের সামনে মুখ তুলে বলতে পারবে, মা, তোমার মেয়ে তোমার মতো নিষ্ঠুর হতে পারেনি, এই তার ত্রুটি। তোমার মতো হালকা ছোট্ট সংসার পায়নি, এই তার দুর্ভাগ্য। তোমার মেয়ে মায়ে তাড়ানো বাপে খেদানোর তেজটা ফলাবে তবে কোন পতাকা তলে দাঁড়িয়ে? ধিক্কার তুমি দিতে এসো না মা। শুধু এইটুকু ভেবো, সকলের জীবন সমান নয়। সবাইকে একই মাপকাঠিতে মেপে বিচার করা যায় না। যাকে বিচার করতে বসবে আগে তার পরিবেশের দিকে তাকিও। সুবর্ণর পরিবেশ সুবর্ণকে অসম্মানের পাঁকেই পুঁতে রেখেছে। সুবর্ণ আবার এইটুকু অসম্মানে করবে কি? আর সুবর্ণর দেহ কোটরে এখনো না শত্রুর বাসা? তাকে বহন করে নিয়ে যাবে কোন মুক্তির মন্দির পথে? সুবর্ণকে অতএব সেই পথেই নেমে যেতে হবে, যে পথের শেষে কি আছে সুবর্ণ জানে না। পথটা অন্ধকারে ভরা, এই শুধু জানে। কিন্তু সুবর্ণ হয়তো একদিন তার সন্তানের মধ্যে সার্থক হবে, মাথা তুলে দাঁড়াবে পৃথিবীর সামনে। সেই স্বপ্নই দেখে সুবর্ণ, সেই ভবিষ্যতের ছবিতেই রং দেয়। এখন অতএব আর কিছু করার নেই সুবর্ণর, তার স্বামীর পিছু পিছু চলে যাওয়া ছাড়া। ফুলেশ্বরী ন্যাড়া মাথায় ঘুমটা টানেন। ফুলেশ্বরী অবাক গলায় কুটুমের ছেলেকে সম্বোধন করে বলেন, সে কি বাবা, এই এসে এই চলে যাবে? বোনের বাড়ি এসেছ, একটা বেলা তো থেকে যাবে। প্রবোধচন্দ্র গম্ভীর গলায় বলে, থাকবার জো থাকলে থাকা যেত, সময়ের অভাব। আহা, আসছে কাল তো ছুটির বার। অন্য কাজ আছে। নীরস গলায় কথাটা বলে প্রবোধ। মাউইমার অনুরোধের সম্মান রাখবে এমন মনে হয় না, কিন্তু ফুলেশ্বরী তবু অনুরোধ করেন। কারণ ফুলেশ্বরীর বউ তার শরণ নিয়েছে, বলেছে, মা, যা মুখ করে বসে আছে বেজদা, দেখেই তো পেটের মধ্যে হাত পা সেঁধিয়ে যাচ্ছে। আপনি একটু বলুন না, আপনার কথা ঠেলতে পারবে না। আহা, অকস্মাৎ তেমন দুম করে নিয়ে যাবে, পোয়াতি বউটাকে একটু মাছ ভাত মুখে না দিয়ে পাঠাবো কোন প্রাণে? ফুলেশ্বরী তাই আপ্রাণ করেন, বলেন, বুঝলাম কাজ আছে, কিন্তু যশ করে সামলে নিও বাবা। পুরুষ ছেলে, তোমাদের অসাধ্যে কি আছে? মেজো মেয়ে এই অবস্থায় যাত্রা করবে, একটু মাছ ভাত মুখে না নিয়ে যেতে দিই কি করে? আমি তোমার হাতে ধরে অনুরোধ করছি বাবা। কিন্তু প্রবোধের কি এখন ওইসব তুচ্ছ ভাব প্রবণতার মান রক্ষা করার মতো মানসিক অবস্থা? মাথার মধ্যে রক্ত তার টকবক করে ফুটছে না? সেই উত্তাপকে প্রশমিত করে সে এই পাপপুরীতে রাত্রিবাস করবে? গুছিয়ে গাছিয়ে বোনাইয়ের পুকুরের মাছের ঝোল খেয়ে তবে যাত্রা করবে? এই দণ্ডে সুবর্ণকে কোনো একটা নির্জন জায়গায় ঠেলে নিয়ে গিয়ে মেরে পাট করে দিতে ইচ্ছে করছে না? বোনের বাড়িতে বিশ্বাস করে পরিবারকে রেখে গিয়েছিলাম। বোন সে বিশ্বাসের মান রেখেছে? কেন? চোখে চোখে রাখতে পারেনি, শাসন করতে পারেনি, বলতে পারেনি বেচাল করুণা মেজে বউ? তা নয়, সোহাগের দেওয়ারের সঙ্গে মাখামাখি করতে ছেড়ে দিয়েছেন। সেই বোনের মান রাখতে যাব আমি? অতএব প্রবোধকে বলতেই হয়, বৃথা উপরোধ করছেন, আজ না গেলেই নয়। এবার অমূল্য গলা বাড়ায়, বলে, তা কাজটা যখন এত জরুরি, সেরে নিয়ে দুদিন বাদে এলেই তো ভালো হতো মেজদা। মেজদা ভুরু কুঁচকে নেপথ্যবর্তিনীর উদ্দেশ্যে একটি কড়া দৃষ্টি হেনে তেতো গলায় বলে, কারু কারু অন্তত ভালো হতো, তাতে আর সন্দেহ কি? অমূল্য অত বোঝে না, বলে ফেলে, সত্যি সেটাই ভালো ছিল মেজদা। এমন হঠাৎ এদের যাবার তো কোনো কথা ছিল না। কথা ছিল না? আইন দেখাতে এসেছ? ফুটন্ত রক্ত উছলে ওঠে। বরাবর তোমার বাড়িতে থেকে যাবে এমন কথাও ছিল না নিশ্চয়ই?
আমার পরিবার, তার উপর আমার জোর চলবে না। হঠাৎ নেপথ্যবর্তিনী বেরিয়ে আসে, বলে ওঠে, চলবে না কি বলো? 100 বার চলবে। ইচ্ছে হলে কোমরে দড়ি বেঁধে কাঁটাবন দিয়ে হিঁচড়ে নিয়ে যাও চলবে। যাত্রার আয়োজন করে দিন আপনি ঠাকুরজামাই। গরুর গাড়িকে তো বলে পাঠাতে হবে। ঠাকুরজি, তুমি মন খারাপ করো না। ভাজকে মাছ ভাত খাইয়ে পাঠাবার বাসনা তো তোমার ভাইয়ের কল্যাণের জন্যে। আমার আর তাতে রুচি নেই ভাই। মুখ ফুটে বললামই সে কথা। সুবালা মনে মনে শিউরে উঠে বলে, দুর্গা দুর্গা। অমূল্যও বোধ করি বিচলিত হয়, এবং অমূল্যর মেজশালা হঠাৎ গগন বিদারী চিৎকারে বলে ওঠে, শুনলে? শুনলে তো? নিজ করণে শুনলে তো? এই মেয়ে মানুষকেও সতী বলে বিশ্বাস করতে হবে? তোমরা কি বলো? মেয়ে মানুষ স্বামীর অকল্যাণ চায়, তার রীতিচরিত্রের ভালো একথা বলো তোমরা? কেউ আর কিছু বলে না। গরুর গাড়ি আসে। ছেলে মেয়েগুলো কাঁদতে কাঁদতে গিয়ে ওঠে সে গাড়িতে। বড় আশা ছিল তাদের আরও কিছুদিন থাকবে। কত সুন্দর করে আজই তারা ইট সাজিয়ে পাকা বাড়ি তৈরি করেছিল, সব গেল ঘুচে। সুখ বস্তুটা তাহলে জলের আলপনা, অতি সুন্দর নকশা নিয়ে ফুটে উঠেই মুহূর্তে মিলিয়ে যায়। আনন্দ কি বস্তু, স্বাধীনতা কাকে বলে, ভারহীন মন কেমন জিনিস, এখানে আস্বাদ পেয়েছিল তারা। কিন্তু কদিনই বা। শিকার ঈগল পাখির গল্পের সেই ঈগলটার মতোই যেন বাবা ঠকাস করে এসে নামল আর ছোঁ মেরে নিয়ে গেল। ভানু, কানু আর চন্দন ওরই মধ্যে যতটা পারল সংগ্রহ করে নিল। কষা পেয়ারা, কাঁচা কুল, টক বিলিতি আমড়া ইত্যাদি। তাছাড়াও থোড়, করমচা, গাব, মাদার পর্যন্ত অনেক কিছুই জমে উঠল তাদের সঞ্চয়ের ঘরে। তা জমে উঠতে উঠতেই তো জীবনের জমা খরচ। শুধুই কি জমে ওঠা ঘৃণা, ধিক্কার, অসন্তোষ? জমে ওঠে না ভালোবাসার সঞ্চয়, কৃতজ্ঞতার সঞ্চয়, শ্রদ্ধার সঞ্চয়? না জমলে পৃথিবীর ভারসাম্য রক্ষা হচ্ছে কি করে? নিজের কেন্দ্রে পাক খেতে খেতে এই যে তার অনন্তকালের পরিক্রমা, এ তো কেবলমাত্র ভারসাম্যের ওপর। তাই সুবর্ণলতার শুকিয়ে ওঠা স্নায়ু শিরার আবরণের মধ্যে কাঠ হয়ে থাকা আগুনের ডেলার মতো চোখ দুটো দিয়েও জল ঝরে পড়ে, বারে বারে পড়ে। সুবালা যখন আলতা পরিয়ে দিতে দিতে অনবরত হাঁটুতে মুখ ঘষতে চোখ মোছে, তখন পড়ে। সুবালার ছেলেরা যখন সুবর্ণর ছেলেদের জন্য এক চুপড়ি সেই ওদের মাটির ইট এনে রেখে যায় সুবর্ণর তরঙ্গের কাছে, তখন পড়ে। আর উথলে উপচে শতধারে পড়ে যখন ফুলেশ্বরী তার সুদূর ভবিষ্যতের প্রপৌত্রের উদ্দেশ্যে রচিত, বহু পরিশ্রম সঞ্জাত আর বহু কারুকার্য খচিত কাঁথাখানি ভাঁজ করে এনে বলেন, জিনিসের মতো জিনিস একটু হাতে করে দেবার ভাগ্যি তো করিনি মেজো মেয়ে। একখানা লাল পেড়ে কোরা শাড়ি এনে দেবার সময়ও দিলেন না ছেলে। এইখানি রাখো। যে মনুষ্যটুকু আমার সংসারে কদিন বাস করে গেল, অথচ কিছু দেখল না, জানল না, তার জন্যে ঠাকমার হাতের এই চিহ্নটুকু। তখন তখন চোখের জলে পৃথিবী ঝাপসা হয়ে গেল সুবর্ণর। সুবর্ণর মুখ দিয়ে কথা বেরোল না। সুবর্ণ শুধু অমূল্য উপহারখানি হাতে নিয়ে মাথায় ঠেকাল। সুবর্ণর চোখে এত জল। সুবর্ণ আর 5টা সাধারণ মেয়ের মতো যাত্রাকালে কেঁদে ভাসাচ্ছে। একটু যেন অপ্রতিভ হল প্রবোধ, একটু যেন বিস্মিত। যাত্রাকালে তাই বেশি শোরগোল তুলল না। আর গরুর গাড়িতে ওঠার পর অমূল্য যখন বিরাট একটা বোঝা এনে চাপিয়ে দিল গাড়িতে, তখনও বিনা প্রতিবাদে নিল সেই ভার। আরও একবার চোখের জল। সুবর্ণ সেই বোঝাটার দিকে তাকাল। সুবর্ণ মুহূর্তখানেক স্তব্ধ হয়ে রইল। সুবর্ণর চোখ দিয়ে আস্তে আস্তে বড় বড় মুক্তোর মতো কয়েকটি ফোঁটা গড়িয়ে পড়ল। ধুলো মাখা মলাট ছেঁড়া দড়ি দিয়ে থাক করে করে বাঁধা এক বোঝা পুরনো মাসিক পত্র নিয়ে এলো অমূল্য। ব্যস্ত ভঙ্গিতে বলল, মেজদা, যদি একটা উপকার করো, বইগুলো কলকাতায় একজনকে দেবার কথা তো, এই সুযোগে তোমার গলায় চাপাচ্ছি, যদি নিয়ে যাও। প্রবোধ আমার দ্বারা হবে না বলে চেঁচিয়ে উঠল না। নিমরাজির সুরে বলল, তা আমি কাকে দিতে যাব?
আরে না না, তোমায় দিতে যেতে হবে না, সে যখন কলকাতায় যাওয়াটাও হবে দেখা যাবে। তুমি শুধু সঙ্গে করে নিয়ে তোমার ঘরে রেখে দিও। এত জায়গা কোথায়, ঘর তো বোঝাই। এইটুকু বলে প্রবোধ। অমূল্য আরও ব্যস্তভাবে বলে, চকির তলায় টলায় যে করে হোক, দেখতেই তো পাচ্ছ দামের জিনিস নয়, তবে জহুরির কাছে জহরের আদর। জায়গা একটু দিও দাদা। চোখের জল পড়ে পড়ে একসময় শুকিয়ে যায়। সুবর্ণ তবু নির্নিমেষে সেই জহরগুলোর দিকে তাকিয়ে থাকে। আর এক সময় খেয়াল হয়, অম্বিকা নামের সেই উদোমাদার ছেলেটা সরল বটে, কিন্তু নির্বোধ নয়। কিন্তু এই নির্মল ভালোবাসার উপহারগুলির পরিবর্তে একটু নির্মল প্রীতির কৃতজ্ঞ হাসি হাসবার অবকাশও পেল না সুবর্ণ, হয়তো জীবনেও পাবে না। আগে ইচ্ছে হয়েছিল ওদের গ্রামের আওতা থেকে বেরিয়ে একবার রেলগাড়িতে উঠতে পারলে হয়, সুবর্ণকে বুঝিয়ে ছাড়বে মেয়ে মানুষের বার বাড়লে তার কি দশা হয়। কিন্তু করায়ত্ত করে ফেলার পর সেই দুরন্ত দুর্দমনীয় ইচ্ছেটা কেমন যেন মিইয়ে গেল। আর বোধ করি ওই মিইয়ে যাবার দরুণই হঠাৎ প্রবোধচন্দ্রের একটু বিচক্ষণতা এলো। ছেলেমেয়েরা বড় হয়েছে, ওদের সামনে ওদের মাকে বেশি লাঞ্ছনা না করাই ভালো। তবে কাহাতকার চুপ করে বসে থাকা যায় অপ্রতিভের চেহারা নিয়ে? হয়তো প্রবোধের ওই উগ্র মেজাজের গভীরতম মূল শিকড়ের কারণটা এই, চুপ করে থাকলেই নিজেকে ওর কেমন অপ্রতিভ আর অবান্তর লাগে। তাই হয়তো সর্বদাই ওই হাঁক ডাকের ঢাকঢোল, যাতে নিজের কাছেও না নিজে খেলো হয়ে যায়, যাতে নিজের ওই অবান্তর মূর্তিটা কারোর চোখে ধরা না পড়ে। অতএব চুপ করে বসে থাকা যায় না। ছেলেদের সঙ্গেই কথা পাড়ে প্রবোধ। গুচ্ছির আঁকোচ খাকোচ নিয়ে এলি যে, গিলবি ওগুলো? চন্দন তাড়াতাড়ি কোঁচড়ের পেয়ারাগুলো আঁচলে ঢেকে ফেলে বলে, সবগুলো খাবো নাকি? আহা, তা না হোক, কিছু তো যাবে পেটে। পেটে গেলে রক্ষে থাকবে। ফেলে দে ফেলে দে। বারে, চন্দনের স্বর অনুনাসিক হয়ে ওঠে। কত কষ্টে গাছ ঠেঙিয়ে নিয়ে এলাম। আহা, কি অমূল্য নিধি! প্রবোধ আবার কৌতুকরস পরিবেশন করে। অমূল্য পিসের দেশের অমূল্য বস্তু। তারপর ভানু কানুকেও কিছু উপদেশ দেয়, কিছু জেরা করে, এবং একটু পরেই গলাটা ঝেড়ে নেয়। সুবর্ণলতা কি কিছু বোঝে না? বোঝে না ছেলেদের সঙ্গে ওই বৃথা বাক্য ব্যয়টা আসলে গৌরচন্দ্রিকা। এইবার আসল পালা ধরবে। কম দিন তো দেখছে না লোকটাকে, তা অনুমান মিথ্যা হয় না। গৌরচন্দ্রিকা শেষ হলে মূল পালায় আসে প্রবোধ। হাসির মতো সুরে বলে, বাবা, এমন কান্না জুড়লে তুমি, মনে হচ্ছিল যেন বাপের বাড়ির মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে। বলা বাহুল্য, উত্তর জুটল না। শুধু নিরুত্তর কথাটা আর চেষ্টাকৃত হাসিটা যেন বাতাসে মাথা কুটল। শুধু একটু অপেক্ষা করে আবার বলে ওঠে, কি করব, কাজ বলে কথা, মেয়ে মানুষের বোঝবার ক্ষমতাই নেই। তবে এও বলি, বাড়াবাড়িটা কিছুই ভালো নয়। জামাই, বেয়াই, নন্দাই এইসব হলো কি তোমার আসল কুটুম্ব? তাদের বাড়ি থেকে আসছো, যেন সমুদ্র বহাচ্ছ। তবুও নিরুত্তর থাকে সুবর্ণ। চুপচাপ বসেই থাকে ছইয়ের মধ্যে আকাশের দিকে চেয়ে। প্রবোধ আবার বলে, যাই বলো, আমি একেবারে তাজ্জব বনে গেছি। কখনো যার চোখে জল দেখিনি, সেই মেয়ে মানুষ কিনা কেঁদে ভাসালো। সুবর্ণ তবু তেমনি নির্বিকার চিত্তে বসেই থাকে। প্রবোধ এবার একটা নিঃশ্বাস ফেলে, আপন মনে বলে, উফ, খাটুনি যে কি জিনিস, তা এই শালাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। তবু সুবর্ণ নীরব। প্রবোধ এবার আরেকবার নিঃশ্বাস ফেলে, ক্লিষ্ট ক্লান্তর ভূমিকা নেয়। বলে, কথায় বলে ব্যথার ব্যাথি, তা বিয়ে করা স্ত্রী যার ব্যথার ব্যাথি নয়, তার আবার কিসের ভরসা? এ কথা কারোর একবার মনেই এলো না, তাই তো লোকটা বিনা নোটিশ এমন হুট করে এলো কেন? দোষটাই দেখে জগৎ, কারণটা দেখে না। তথাপি সুবর্ণর ঘাড় ফেরে না। এইবার অতএব শেষ চাল চালে প্রবোধ। মাথাটা যা টিপটিপ করছে, হাড়ের জ্বর টেনে না বার করে। এইবার উদ্দেশ্য সিদ্ধ হয়।
সুবর্ণ এই ডাহা মিথ্যেটা বরদাস্ত করতে পারে না, বলে ওঠে, শুধু জ্বর, জ্বর বিকার নয়? হয়তো প্রবোধের সন্ধির মনোভাব দেখে ঘেন্নাতেই বলে, রাগ করবার কথা, রাগ করে চেঁচিয়ে উঠবার কথা, কিন্তু আশ্চর্য, সেসব করে না প্রবোধ। বরং নিশ্চিন্ত গলায় বলে, তা সেটা হলেই বোধহয় খুশি হও তুমি। সুবর্ণ আবার মুখটা ফিরিয়ে নিয়ে জানলার দিকে রাখে, শুধু উদাস গলায় বলে, খুশি? কি জানি, জিনিসটার আস্বাদ তো জানলাম না একাল অবধি। মেয়ে গাড়িতে শুধু বউকেই তুলে দেয় না প্রবোধ, সব ছেলে মেয়ে কটাকেই তুলে দেয়, মালপত্র তো বটেই। নিজে হাত পা ঝেড়ে পাশের কামরায় বসে মনে মনে চিন্তা করতে থাকে কি করে আবার অবস্থা আয়ত্তে আনা যাবে। নিতান্তই যে হাত পুড়িয়ে রেঁধে খাওয়ার এবং তৎপরে মামির বাড়ি গিয়ে গিয়ে খাওয়ার যন্ত্রণাতেই বউকে আনতে গিয়েছিল সে, এবং গিয়ে মাত্র দেখতে না পেয়ে মেজাজ বিগড়ে গিয়েছিল, সেটাই বোঝাতে হবে বিশদ ব্যাখ্যায়। তাছাড়া শরীর খারাপের ভানও করতে হবে একটু, নচেত যে পাষাণ মেয়ে মানুষ, মন গলবে না। আশ্চর্য এই, বউ যতই বেচাল করুক আর প্রবোধ তাতে যতই ক্ষেপে যাক, শেষ পর্যন্ত নিজেকেই যেন ক্ষুদ্র মনে হয়। সুবর্ণকে কিছুতেই সত্যি অসতী মেয়ে মানুষ ভাবা যায় না। ও যেন আপন মহিমায় মাথা খাড়া করে দাঁড়িয়ে থাকে। তখন নিজেকে সমর্থন করতে, কৌশল করতে বসা ছাড়া আর কি করা যায়? তা এবার সুবিধে আছে, বাড়িতে কেউ নেই। অত বড় বাড়িটায় শুধু তো তারা 4 ভাই, আর গিয়ে পড়বে শুধু প্রবোধেরই নিজের পরিবারটুকু। অতএব, কিন্তু হায় প্রবোধের কপাল, একবেলার জন্যে ঘুরে এসে দেখল কিনা পরিস্থিতি বিপরীত। বাড়ির লোকে লোকারণ্য। গুরু বাড়ি থেকে মুক্তকেশী এসে গেছেন নাতনিকে নিয়ে, বোনের বাড়ি থেকে উমাশশী এসে গেছে 10 ছেলে মেয়ে নিয়ে, প্রভাসের বউ এসে গেছে নিজস্ব বাহিনী নিয়ে। তার জন্যেই মুক্তকেশীর আসার সুবিধে। সে ছিল কাটোয়ায় পিসির বাড়ি, শাশুড়ি রয়েছেন নবদ্বীপে, এই সুবিধেই পিসির সঙ্গে গিয়েছিল শ্রীপাট নবদ্বীপ দেখতে। মুক্তকেশী এমন সুযোগ ছাড়লেন না, ওকে ধরে বসে বললেন, আর দীর্ঘকাল পরের বাড়ি বসে থেকে কাজ নেই সেজবৌমা, চলো চলে যাই, রোগবালায় কিছু চিরকাল থাকছে না। আর সব কথার সার কথা, রাখে কেষ্ট মারে কে? সেজবউ সুবর্ণলতা নয়, সেজবউ শাশুড়ির মুখের উপর বলে বসল না, তা সেই সার কথাটা তো জানাই ছিল মা আপনার, তবে এত বড় সংসারটাকে নিয়ে সাত ছরকুট করলেন কেন? বলল না, বলতে জানলেও বলতো না, কারণ সেজবউ এ প্রস্তাবে বাঁচল। অধিক দিন যে পরের বাড়ি বাস সুবিধের নয়, সে কথাটা সেও বুঝে ফেলেছে। অতএব সেই যাত্রাতেই কলকাতার ট্রেনে চেপে বসা। পুরুষ অভিভাবক হিসেবে পিসির ছেলে এলো সঙ্গে। বছর 16 ছেলেটা, তা হোক, পুরুষ তো বটে। পাকের চক্রে অথবা প্রবোধের গ্রহের ফেরে ক্রুদ্ধ অভিমানাহত দিদির নির্দেশে উমাশশীও সেই দিনই চলে এসেছে দিদির বাড়ি থেকে, এরা সকালে ও বিকেলে। তার মানে বউ নিয়ে নির্জন গৃহবাসের রোমাঞ্চময় কল্পনাটা ভূমিসাৎ হয়ে গেল প্রবোধের। একা বাড়িতে গলা খুলে উপদেশ আদেশ দিয়ে দিয়ে বউকে গড়ে পিটে নতুনভাবে তৈরি করে নেবার স্বপ্ন গেল ভেঙে। অবস্থাটা পর্যবেক্ষণ করেই মনে মনে সংসার পরিজন সকলের সম্পর্কে একটা কটূক্তি করে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। আর আজ সুবর্ণর মতো তারও মনে হল বাড়িতে বড় বেশি লোক, এত লোকের চাপে সত্যি নিজের আর কিছু খোলে না। অথচ সুবর্ণ যখন দুমদাম করে বলে বসে, বাবা, এই বাড়িতে মানুষ আর মানুষের বুদ্ধি খেলাবে কোথা থেকে, বৃথা গজালি করতে করতেই দিনরাত্রির কেটে যায়, তখন প্রবোধ তাকে একল সেড়ে আত্মসুখী বলে গঞ্জনা দিয়েছে। এখন মনে হচ্ছে বাস্তবিক এত লোকের চাপে নিজের মাহাত্ম্য ফোটানো যায় না কোথাও। মনে হচ্ছে সেই রাত দুপুরের আগে আর সুবর্ণর সঙ্গে মোকাবিলার উপায় নেই। দূর, সারা সংসারে নিকুচি, বেশ আছে যোগুদা। তারপরেই মনে হয় মামির বাড়িতে খবর দেওয়া আবশ্যক। সেই দিকেই পা চালায়। ওরা তো সব এসে গেল,
নৈর্ব্যক্তিক সুরে খবরটা ঘোষণা করল প্রবোধ। শ্যামাসুন্দরী দাওয়ায় বসে মালা ঘোরাচ্ছিলেন। ইশারায় প্রশ্ন করলেন, কারা? প্রবোধ তেমনি নির্লিপ্ত গলায় বলে, আর কে? মা আর মায়ের চেলা চামুণ্ড। তোমাকে আর ভাগ্নেদের ভাত বাড়তে হবে না, সে কথাই বলতে এলাম। যোগু কোথায় যেন ছিল, ভাইয়ের গলা শুনে এদিকে আসতে আসতে ভাবছিল, আজ যে প্রবোধ এমন সকাল সকাল, খিদে লেগেছে বোধ হয়। যাক, মার তো বেলাবেলি রান্না প্রস্তুত হয়ে যায়। কানে এলো, ভাত বাড়তে হবে না, সে কথাই বলতে এলাম। এক পায়ে খাড়া হলো যোগু। ক্রুদ্ধ গলায় বলে উঠল, সে কথাই বলতে এলাম মানে? খাবি না আজ? প্রবোধ অবহেলার গলায় বলে, আর দরকার কি, এসেই গেছে যখন সবাই, রান্নাবান্না হচ্ছে বাড়িতে। যোগু আরো ক্রুদ্ধ হয়, দরকার নেই? বলি, মায়া মমতা বলেও কি কোনো বস্তু নেই তোর শরীরে পেব? একটা বুড়ি আশা করে একঘর রেঁধে রেখেছে। আমি একটা পাগল ছাগল দাদা আলাদা করে উঠোনে উনুন জেলে হাঁসের ডিমের ডালনা, ইলিশ মাছের ঝাল, মোল্লার টক বানিয়ে রেখেছি। আর তুমি নবাবালি এসে অমনি হুকুম দিলে ভাত বাড়বার দরকার নেই, বাড়িতে রান্না হচ্ছে। ধন্যি বটে, তা লেখাপড়া শিখে এমন বুনো জঙ্গলি হলে কি করে রে পেব? শ্যামাসুন্দরীর আর মালা জপা হয় না। শ্যামাসুন্দরী প্রবোধের মেজাজ জানেন। অদেব শঙ্কিত শশব্যস্ততায় মালাটি কপালে ছুঁয়ে রূঢ় গলায় বলে ওঠেন, তা তুই বা ভালো করে সব না শুনে গেছো বাদরের মতো কথা কুইছিস কেন রে? হঠাৎ ওরা এলো কেন, কে কে এলো? ঠাকুরঝি হাঁ ক্লান্ত হয়ে এসে হঠাৎ রান্নাই বা করতে বসলেন কি করে এক্ষুনি? শুধু সেসব? শুধুতে আমার দায় পড়েছে, যোগু বলে। দেখছো না, দেমাকে দমদম করছেন বাবু। মা এসেছে, আবার কার তো আক্কা, কেমন? প্রবোধ বেজার গলায় বলে, শুধু মা কেন, স্বগোষ্ঠীর যে যেখানে ছিল সবাই তো এসেছে। যেন ভাগাড়ের শকুন একসঙ্গে এসে ঝাঁপিয়ে পড়ল, খবর নেই বার্তা নেই। এই শোনো, উল্টো পাল্টা। যোগু হাত উল্টে বলে, তবে যে পেকা বলল তুই মেজবামদের আনতে চাপটা গেছিস, আবার বলছিস খবর নেই বার্তা নেই। আরে বাবা, আনতে গেছিলাম কে বললে? প্রবোধ সাফাইয়ে তৎপর হয়, গিয়েছিলাম খবরাখবর নিতে। তোমাদের মেজবামা যে একেবারে কলকাতায় ফিরবো বলে দড়ি ছেঁড়া হলো। ফ্যাশনই তো, পাড়াগায়ের পোশাক ছিল না। ভাবলাম এতই যখনই তখন চলুক। এসে দেখি। এসে কি দেখেছে অন্যায়, এসে কি দেখেছে প্রবোধ, সে কথায় কান না দিয়ে যোগু সন্দিগ্ধ গলায় বলে, মেজবৌমা অন্যায় বায়না নিয়ে দড়ি ছেঁড়া হলো? বানিয়ে বানিয়ে বলছিস না তো হতভাগা? তোর তো সে গুণে ঘাট নেই, নিজেই ছুটিসনি তো আনতে। প্রবোধ অবশ্য নিশ্চিন্ত হয়েই বলেছিল কথাটা, কারণ জানে যে সুবর্ণ কিছু আর ভাসুর বা মামি শাশুড়ির কাছে এসে প্রকৃত ঘটনাটা জানাতে যাচ্ছে না। অতএব নিজের মুখটাই রক্ষা হোক। বউয়ের জন্যে যে হেদিয়ে মরছিল সে, এ কথাটা উজ্জ্বই থাক। কিন্তু যোগু সেই নিশ্চিন্তির ঘরেই কোপ মারল। মুশকিল, আবার এখন ভেবে ভেবে কথা বানানো। শোনো কথা, অকারণ মিছে কথা বলতে যাব কেন? যেতে মাত্রই তো কেঁদে পড়ল, বলল আর এই পচা পুকুরের দেশে পড়ে থাকতে পারছি না, অগত্যা আমাকে নিয়ে আসতে হলো। এসে দেখি হরে কেষ্ট, নদে থেকে মা, কাটোয়া থেকে সেজ বৌমা, ব্যান্ডেল থেকে বড় বউ, ছেলেপুলে সমেত সব এসে হাজির। তাই ঝালাপালা হয়ে বেরিয়ে পড়লাম। শ্যামাসুন্দরী সকলের একসঙ্গে আসার খবরে বিস্ময় প্রকাশ করে তারপর বলেন, তা এসেছে এসেছে। আজ আমাদের এখানে রান্নাবান্না হয়েছে যখন, খেয়ে যাও চার ভাই, নচেত মনে বড় কষ্ট হবে, আর ওই আমিষগুলো নষ্ট হবে। জগা তো খায় না ওসব। তোরা খাবি বলেই দুরকম মাছ এনেছে, হাঁসের ডিম এনেছে। বলা বাহুল্য, সেদিন যোগু মুখে ওদের শুধু ডাল চচ্চড়ির নিরাশার বাণী শোনালেও মামার বাড়ির আদরই করছিল পিস্তুতু ভাইদের, নিত্য নতুন। তবে আজকের পদ দুটো শুনেই হঠাৎ মনটা চঞ্চল হয়ে উঠল প্রবোধের। সুবর্ণ ইলিশ মাছের পরম ভক্ত, হাঁসের ডিমেরও কম নয়। মন ভালো থাকলে তোড়জোড় করে বাড়ি শুদ্ধ সকলকে ভোজ খাওয়ানো বাতিকর। প্রায়ই সে ভোজের মূল হচ্ছে খিচুড়ি, এবং অনুপান উপকরণ ওই দুটো জিনিস, ইলিশ আর হাঁসের ডিম ভাজা। উমাশশীর জন্য ডিম হেসেলে ওঠে না। সুবর্ণই আলাদা উনুন জেলে মহোৎসাহে, তা নিজে ভালো না বাসলে কেউ শুধু পরের জন্য এত করে?
মনটা উতলা হতে লাগল। শেষ অবধি এক কৌশল ফেঁদে বসল প্রবোধ। অমায়িক গলায় বলল, বুঝছি সবই, তবে কিনা মাও তো এতদিন পরে ছেলেরা বলে হামলাচ্ছে। তা তুমি বরং এক কাজ করো মামি, ওই মাছটা, হাঁসের ডিমটা আর তোমার দিকের ব্যাননের ভালো দু একটা পদ বাগিয়ে নিয়ে যাবার মতো দুটো বাসন দাও, আমি নিয়ে যাই। মার ভাতের সঙ্গে মামার বাড়ির ব্যঞ্জন, আহা! নিয়ে যাবি তুই এখান থেকে বয়ে? যোগু অবাক হয়। প্রবোধ হঠাৎ যোগুর কাছে সরে আসে এবং নিচু গলায় ফিসফিস করে কি যেন বলে। সঙ্গে সঙ্গে যোগু প্রবলভাবে ওর পিঠে একটা চাপড় দিয়ে হেসে ওঠে, হাসতেই থাকে হা হা করে। প্রবোধ লজ্জিত হয়, শ্যামাসুন্দরী বিরক্ত, বলেন, পাগলের মতো হাসছিস যে? যোগু আরও উদাত্ত হয়, আর একবার থাবড়া মারে প্রবোধের পিঠে, বলে, হাসব না? কে বলে ভায়া আমার কাঠকোট্টা? ভেতরে ভেতরে ভায়া তো। সুবর্ণ প্রথমটা এসে হতচকিত হয়ে গিয়েছিল বইকি। এসে যে বাড়ি এমন গুলজার দেখবে সে ধারণা ছিল না। তবে চাঁপাকে দেখে ভালো লাগলো, আবার দেখে চোখে জলও এলো। কি হাল হয়েছে মেয়েটার! অথচ এরা বড় জায়ের ছেলেমেয়েরা মাসির ভাত খেয়ে বলতে নেই দিব্যি হয়ে উঠেছে। মেয়ের রোগা হয়ে যাওয়ার কথা তোলে না সুবর্ণ। কে বলতে পারে সে কথায় কত কথা হবে? তোলে রঙের কথা, বলে, কি রং হয়েছে রে তোর চাঁপা, একেবারে যে কালি ঝুল, গঙ্গার জলে নিয়ে নিয়ে চুলগুলো তো গেছে। কথাটা মিথ্যে নয়। মুক্তকেশী নিজেই 50 বার এ আক্ষেপ করেছেন, কিন্তু এখন সহসা চাঁপার মায়ের মুখের আক্ষেপবাণীতে অপমান বোধ করেন, যেন এই রং আর চুলের খর্বতার সঙ্গে মুক্তকেশীর ত্রুটির কথা নিহিত আছে। অথচ অস্বীকার করে উড়িয়েও দেওয়া যায় না। চুলের কথা বাদ দিলেও মেয়েটা শুধু কালো ঝুলি হয়নি, রোগা দড়িও হয়ে গেছে। আর সেটা আরও বেশি চোখে পড়ছে উমা শশীর ছেলেমেয়েগুলোর স্বাস্থ্যের লক্ষণীয় উন্নতির পাশে। মাসির বাড়ি থেকে এত গোলগাল হয়ে আসা কেন? এটা যেন মুক্তকেশীকেই অপমান করা। অপমানের দাহে জ্বলতে জ্বলতে একসময় শোধ নেন, উল্টো পথে নেন। একটা নাতনিকে ডেকে বলে বসেন, বড়লোক মাসির বাড়ি গিয়ে খুব আদেখলার মতো খেয়েছিলি না? নাতিকে বললেন না, নজর লাগবে। মেয়ে সন্তানে নজর লাগে না। মেয়েটা থতমত খেয়ে বলে, বা আমরা বুঝি চেয়ে খেয়েছি? চেয়ে খেয়েছিস কি মেঘে খেয়েছিস তা জানিনি, তবে খেয়েছিস তা মালুম হচ্ছে। তা হঠাৎ চলে এলি যে? আরও থাকলেই পারতিস। স্কুল মিস্কুল তো খোলেনি ভাইদের। ভাইদেরই, কারণ ওদের স্কুলের বালাই নেই। মেয়ে মানুষের পড়ার উপর দস্তুর মতো খাপ্পা মুক্তকেশী। মেয়েরা লেখাপড়া শিখলে বাচাল, আর ম্লেচ্ছ ভাষা শিখলে বিধবা হয়, এটা যে অবধারিত তা তার জানা আছে। কাজে ওদের পড়ার বালাই নেই। তবু চাঁপাকে সুবর্ণ জবরদস্তি করে বাড়িতেই নিজে পড়ায়। কিন্তু চাঁপা আর এই পর্যন্ত কথামালা ছাড়িয়ে বোধোদয়ে উঠল না। বরং চন্দনটা দাদা দিদির বই টেনে টেনে নিজেই দিব্যি পড়তে শিখে গেছে। সেজ মেয়ে পারুলটাও দুলে দুলে পড়া মুখস্থর ভান করে। কাকারা ওদের ঘরের দৃশ্য দেখতে পেলে বলে, মেজগিন্নির পাঠশালা। কিন্তু সে যাক, উমা শশীর মেয়ে মোটা হওয়ার অপরাধের ধিক্কার খেয়ে অপ্রতিভ গলায় বলে, নাই বা স্কুল খুলল, কুটুম বাড়িতে কতদিন থাকা হবে? থাকলেই বা, বড় মানুষ কুটুম বাড়ি। তোর মা তো বোনের সংসারের গপ্প করতে করতে দিশেহারা হচ্ছে। হঠাৎ মেয়েটা অবিশ্বাস্য দুঃসাহসে বলে ওঠে, হবে না কেন? তোমার মতন তো ওখানে কেউ রাত দিন খিটখিট করে না। মুক্তকেশী স্তম্ভিত হয়ে যান। মুক্তকেশী যেন আপন ভবিষ্যতের অন্ধকার ছবি দেখতে পান। মানবে না, আর কেউ মানবে না। মনে হচ্ছে মান সম্মানের দিন শেষ হয়ে এলো। একজন চোপা করলেই সবাই সাহস পাবে। এইটি করল মেজ বৌমা। দুঃসাহস ঢোকালো সবাইয়ের মধ্যে। মেজ বৌমাই দেখালো গুরুজনের মুখে মুখে কথা কয়েও পার পাওয়া যায়। মুক্তকেশীর তবে গতি কি? মাসতুতো বোন হেমের মতন পাশ ঠেলা বুড়ি হয়ে পড়ে থাকবেন? হেমের দুর্দশা তো নিজের চক্ষে দেখে আসছেন। তার তো ওই একটা বউ থেকেই শনি ঢুকল। কিন্তু মুক্তকেশী কি এখনই হার মানবেন? মুক্তকেশী কি আরেকবার হাল ধরবার চেষ্টা করবেন না শক্ত হাতে? করেন।
অতএব সেই মেজ বৌমাকে নিয়েই পড়েন। বলি, মেজ বৌমা, পেবা নয় ব্যাটার ছেলে এত কথা জানে না, তুমি কি বলে চলে এলে? তুমি জানো না আটে কাঠে চড়তে নেই? এটা তোমার 8 মাস পড়ছে না? সুবর্ণ এতক্ষণ বড় এবং সেজ জায়েদের সঙ্গে নিজ নিজ অভিজ্ঞতার গল্প করছিল এবং বলতে কি মনটা একটু ভালোই ছিল। চাপা নেটিপেটি হয়ে গায়ের কাছে বসেছিল আর ঠাকুমার গুরুবাড়ি সম্পর্কেও ভালো মন্দ গল্প তুলে হাসছিল। মোট কথা, একা বাড়িতে এসে পড়ার থেকে ওই জনারণ্য তার পক্ষে ভালোই হয়েছিল যেন। কিন্তু শাশুড়ির এই গায়ে পড়ে অপদস্থ করায় চাপা পড়া আগুন জ্বলে উঠল। কঠিন গলায় সে বলে উঠল, জানব না কেন মা? তবে সেই আদিক্ষেতা করতে গিয়ে কুটুমবাড়িতে দাঁড়িয়ে জুতো খাব? জুতো? মুক্তকেশী বলে ওঠেন, তুমি খাবে জুতো? কলববস্ত্র জোরহস্ত স্বামীকেই তো ফিহাত জুতো মেরে তবে কথা কইছ মেজ বৌমা। তাকে বলতে পারলেন না এখন যাওয়া চলবে না? সুবালা তো বুড়ো মাগি, সে জানে না? সুবর্ণ তীব্রস্বরে বলে, সবাই সব জানে মা, শুধু আপনি আপনার ছেলেকে জানেন না। তবে আটে কাঠে চড়ে যদি কিছু বিপদ ঘটে তো বুঝব সেটা আমার পুণ্যফল। পুণ্যফল? বিপদ ঘটলে তোমার পুণ্যফল? মুক্তকেশী যেন অসহ্য ক্রোধে এলিয়ে পড়েন। মেজ বৌমা, তুমি না মা? মা বলেই তো বলছি মা। সুবর্ণ এবার খুব শান্ত গলায় বলে, তবু তো পৃথিবীতে একটা হতভাগাও কমবে। হতভাগা? মুক্তকেশী এবার সক্ষেত্রে আসেন, বলেন, তা বটে, তোমার মতো মায়ের গর্ভে যে জন্মাতে এসেছে তাকে হতভাগাই বলতে হবে। তা সেই কথাই তো আমিও বলছি মা, কেনা বাদির পেটের সন্তান হতভাগা ছাড়া আর কি। চলে যায় সেখান থেকে, আর গল্পের আসরে গিয়ে যোগ দেয় না, চলে যায় নিজের ঘরে। আর দড়ি বাঁধা বাঁধা সেই পুরনো পত্রিকাগুলো টেনে নিয়ে বাঁধন খোলে। হঠাৎ চোখে পড়ে একটা পত্রিকার খাঁজে ভাঁজ করা রয়েছে সেই কবিতার পৃষ্ঠা দুটো, তার সঙ্গে আলাদা একটা টুকরো যেটুকু হারিয়ে গিয়েছিল। খুঁজে বার করে সঙ্গে দিয়েছে। সুবর্ণর অজ্ঞাতসারেই সুবর্ণর চোখ দিয়ে বড় বড় ফোঁটায় জল গড়িয়ে পড়ে। সুবর্ণর জন্যেও পৃথিবীতে শ্রদ্ধা আছে, সম্মান আছে, প্রীতি আছে, নির্মল ভালোবাসার স্পর্শ আছে। তবে পৃথিবীর উপর একেবারে বিশ্বাস হারাবে কেন সুবর্ণ? কেন একেবারে হতাশ হবে? সুবর্ণর গর্ভজাত সন্তানদের কি মানুষের পরিচয় দিতে পারবে না সুবর্ণ? যে মানুষ পৃথিবীর উপর বিশ্বাস ফিরিয়ে আনতে পারে, আশা ফিরিয়ে আনতে পারে, তেমন মানুষ। কিন্তু সে কি এই পরিবেশে সম্ভব? জলের ফোঁটাগুলো গড়িয়ে পড়ে আবার শুকিয়ে যায়। বইগুলো উল্টাতে থাকে সুবর্ণ। টের পায় না তখন ওর জায়েরা ভাঙা গল্প জোড়া দিয়ে আবার জমিয়ে বসে হেসে হেসে বলছে, ওর পেটের সন্তান হতভাগা? বাবা, ভাগ্যবন্ত তাহলে কে? বলে, ওর ছেলে মেয়েদের আদর দেখলে, যত্নকেই আদর বলে ওরা। ঘরে ঢুকল প্রবোধ, চোরের মতো চুপি চুপি, কোঁচার খুঁটে কি একটা যেন চাপা দিয়ে। এই ঘরটা বাড়ির এক টেরে, সুবর্ণর সেই গৃহপ্রবেশের দিনের আহত অভিমানের ফলশ্রুতি, সেইটাই কায়েম হয়ে গেছে। প্রবোধ অবশ্য বরাবরই আক্ষেপ জানিয়ে আসছে ওঁচা ঘর নিয়ে। তবে সুবর্ণ বলে, এই ভালো, এই ঘরে যে সহজে কেউ ঢুকতে আসে না, সেই আমার পরম লাভ। তা কেউ ঢুকতে আসে না জেনেও প্রবোধ আস্তে দরজাটা আধ ভেজানো করে ফিসফিস করে বলে, এই শোনো, চট করে এটুকু সেরে ফেলা দেখি। সুবর্ণ এই অভিনব ধরন ধারণে অবাক হয় এবং সেই জন্যই বোধ করি পুঞ্জীভূত অভিমান দমন করেও কথা বলে। বলে, কি সেরে ফেলব? আরে এসো না এই জানলার ধারে, চট করে মুখে পুরে ফেলো তো। কোঁচার তলা থেকে বার করে ছেঁড়া খবরের কাগজ আর শালপাতায় মোড়া তরকারির ঝোল মাখা একটা চেপটে যাওয়া হাঁসের ডিম, আরেকখানা ভেঙে টুকরো হওয়া ইলিশ মাছ। সুবর্ণ রাগ করতে ভুলে যায়। সুবর্ণ স্তম্ভিত গলায় বলে, এর মানে? আরে বাবা, মানে পরে শুনো, করব গল্প, আগে খেয়ে তো নাও। ছেলেপুলে কে হঠাৎ ঘরে ঢুকে পড়বে? জিনিস দুটো তোমার প্রিয় বলেই অনেক কৌশলে সরিয়ে নিয়ে এলাম। আমার প্রিয় বলে? আমার প্রিয়? সুবর্ণর মুখে একটা অলৌকিক রহস্যময় হাসি ফুটে ওঠে।
সুবর্ণ সেই হাসির মধ্য থেকে যেন স্বপ্নাচ্ছন্নের গলায় বলে, কে বলল জিনিস দুটো আমার প্রিয়? কে বললে? তার রহস্যের হাসি প্রবোধের মুখেও ফুটে ওঠে। সেও বেশ একটু কৌতুকের গলায় বলে, না বললে বোঝা যায় না। আমি না হয় তোমার দুই চক্ষের বিষ, তুমি তো আমার, ধরো ধরো, গেল আমার কোঁচা ফোঁচা, তেলের ঝোলে একসা। সুবর্ণ কিন্তু স্বামীর এই বিব্রত ভাবকে উপেক্ষা করেই বসে থাকে এবং স্থির গলায় বলে, কিন্তু বাহাদুরি নেয়াটা তোমার হলো না, দুটোর একটাও খাই না আমি। খাও না তুমি? দুটোর একটাও? প্রবোধের গলায় ক্রুদ্ধ অবিশ্বাসের সুর ফুটে ওঠে। বাস্তবিকই অনেক কসরত করে আনতে হয়েছে তাকে অকিঞ্চিৎকর জিনিস দুটো। এনেছে নেহাতি প্রাণের টানে। সাধ জেগেছিল, এনেই সুবর্ণর মুখে পুরে দিয়ে হাসাহাসি করে পূর্ব অপরাধের পাষাণ ভারটাকে সরিয়ে ফেলবে। কিন্তু মেয়ে মানুষটি নিজেই যেন কাঠ পাথর, এগিয়ে এলো না, দেখল না, আবার মিছে করে বলছে খাই না। আর কিছু না, পোষা রাগ। আচমকা নিয়ে চলে আসার রাগটি পুষে রেখেছেন। তাই স্বামীর এই বেপট অবস্থা দেখেও মমতা নেই একটুও। তাই তারও গলায় ভালোবাসার সুর মুছে গিয়ে ক্রুদ্ধ সুর ফোটে ওঠে। ক্রুদ্ধ সুর ফোটে, খাও না, ডাহা একটা মিথ্যা কথা বললে। সুবর্ণ খুব শান্ত গলায় বলে, মিথ্যে কথা কেন বলতে যাব শুধু শুধু? আর মিথ্যে কথা বলা আমার স্বভাব কিনা ভালোই জানো তুমি। ইলিশ মাছে আমার কাঁটার ভয়, সে কথা বাড়ির সকলেই জানে। ও, সকলেই জানে, শুধু আমি শালা? তা এটাতে তোর কাঁটা নেই, এটা কি দোষ করল? ওতে আমার কেমন গন্ধ লাগে। তাছাড়া যে জিনিস রান্নাঘরে ঢোকে না তা খেতে আমার রুচি হয় না। তথাপি প্রবোধের এসব কথা বিশ্বাস হয় না। নিত্য এসব অত উৎসাহ করে আনায় সুবর্ণ অমনি নাকি? বলেও বসে সে কথা। রুচি নেই বললেই হলো? বাঙালকে আর হাইকোর্ট দেখিও নেমেজব। 12 মাস এত আহ্লাদ করে আনাচ্ছ, রাঁধছ, আর নিজে খাও না? তা তো নয়। আমার আনা জিনিস খাবে না তাই বলো। সুবর্ণ ওর স্বামীর অভিমানের কারণটার দিকে তাকিয়ে দেখে। চেপটে যাওয়া আর ভেঙে যাওয়া খাদ্যবস্তু দুটো যেন সুবর্ণর দিকে ব্যঙ্গ দৃষ্টিতে তাকায়। তবু সুবর্ণ নরম গলায় বলে, ও কথা কেন বলছো? তোমার আনা জিনিস খাবো না এমন অহংকারের কথা বলবই বা কি করে? আমি তো পাগল নই, সত্যি আমি ওসব খাই না। ইচ্ছে হয়তো জিজ্ঞেস করে দেখো দিদিকে। এবার হয়তো বিশ্বাস হয় প্রবোধের, আর হয়তো এই আশাভঙ্গেই হঠাৎ তার চোখে জল এসে যায়। নিজেকে ভারী অপমানিত লাগে। অতএব আক্রোশটা গিয়ে পড়ে হাতের জিনিস দুটোর ওপর। চুলোয় যাক তবে, ফেলে দিকে রাস্তায়, বলে দ্রুতপদে চলে যায় ঘর থেকে। বইয়ের পাতা উল্টাতেও ইচ্ছে হয় না আর। বইপত্তরগুলো সাবধানে চৌকির তলায় ঠেলে দিয়ে হাঁটুর উপর মুখ রেখে বসে থাকে সুবর্ণ। আর মনে মনে তার বিধাতাকে প্রশ্ন করে, আমার দাম কষতে একটা কানাকড়ি ছাড়া কি আর কিছুই জোটেনি তোমার ঠাকুর? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতী ট্রিলজির দ্বিতীয় উপন্যাস সুবর্ণলতা, আজ 12 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।